কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন, যে প্রশ্নগুলি কিন্তু আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তোমাদের যে কলকাতা পুলিশের কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এবং আরপিএফ কনস্টেবল এবং এসআই পরীক্ষাগুলি হতে চলেছে, তার জন্য কিন্তু আজকের এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত নতুন নতুন জিকে প্রশ্ন এবং সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং যারা এই ক্লাসগুলির পিডিএফ ফ্রিতে পেতে চাও, তারা অবশ্যই আমাদের কেবিএস গ্রুপের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবে এবং এই চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকটা ভিডিওর পিডিএফ পেতে। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? তাহলে আন্তর্জাতিক মহিলা দিবস কিন্তু পালিত হয় 8 মার্চ। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তাহলে ইনসুলিন কিন্তু অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে ডুরান্ড কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, আর এটি ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই ডুরান্ড কাপ। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, লোহিত রক্তকণিকা শরীরে উৎপন্ন বা তৈরি হয়? তাহলে লোহিত রক্তকণিকা কিন্তু উৎপন্ন হয় অস্থি মজ্জাতে। তাহলে অস্থি মজ্জাতে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংবিধানের 8 নম্বর অনুসূচিতে কতগুলি ভারতীয় ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে? তাহলে কিন্তু সেটা হয়েছে 22টি, মোট 22টি ভাষা, ভারতীয় ভাষাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চীনের মুদ্রার নাম কি? তাহলে চীনের মুদ্রা কিন্তু হয়ে যাবে ওয়ান। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রেড ক্রস সংস্থাপক কে ছিলেন? তাহলে রেড ক্রস সংস্থাপক কিন্তু ছিলেন হেনরি জুনাট। তো হেনরি জুনাট ছিলেন রেড ক্রস সংস্থাপক। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হিমোগ্লোবিন কম থাকায় শরীরে কোন রোগ দেখা দেয়? তাহলে হিমোগ্লোবিন কম থাকায় কিন্তু শরীরে অ্যানিমিয়া রোগটি দেখা দেয়। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের কোকিলা নামে কে পরিচিত? তাহলে ভারতের কোকিলা নামে পরিচিত কিন্তু সরোজিনী নাইডু। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেন? তাহলে দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কাজ কিন্তু শুরু করেন কুতুবউদ্দিন আইবক। তোমাদের যদি জানা থাকে যে দিল্লির কুতুব মিনার নির্মাণ কাজ কে শেষ করে, তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মদন মোহন মালব্য। তোমরা অনেকেই বলে থাকো যে ক্লাসগুলি এমসিকিউ ফরম্যাটে করার জন্য, কিন্তু আমরা তোমাদের কথা চিন্তা করি যেন তোমরা কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন প্রিপারেশন নিতে পারো বা সলভ করতে পারো, তার জন্যই কিন্তু আমরা ক্লাসগুলি অনলাইনার হিসাবে নিয়ে আসি তোমাদের সুবিধার্থেই। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অর্থশাস্ত্রের লেখক কে? তাহলে অর্থশাস্ত্রের লেখক চাণক্য বা কৌটিল্য, যার আরেকটা নাম বিষ্ণুগুপ্ত। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বিবেকানন্দ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? তাহলে বিবেকানন্দ স্মৃতিসৌধ কিন্তু কন্যাকুমারীতে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সার্কের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত, যা হচ্ছে নেপালের রাজধানী, এবং এই সার্ক কিন্তু গঠিত হয়েছিল 5ই ডিসেম্বর 1985 সালে এই সার্ক গঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সার্কের সদস্য কয়টি ও কোন কোন দেশ, নামগুলি কী কী? তাহলে সার্কের যেটা গঠিত হয়েছিল 1985 সালে এবং যার হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, তার সদস্য সংখ্যা কয়টি আর কি কোন কোন দেশ হচ্ছে তার সদস্য, তাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা সদস্য সংখ্যা কিন্তু হয়ে যাবে মোট 8টি। তার মধ্যে ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 8টি দেশ হচ্ছে এই সার্কের সদস্য। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের উপকূল রেখার উচ্চতা কত? এটা তো উচ্চতা হবে না, এটা হচ্ছে বিস্তার কত, একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তাহলে ভারতের উপকূল রেখার বিস্তার কিন্তু হয়ে যাবে 7,516, তো 7,516 কিলোমিটার কিন্তু হয়ে যাবে ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য।
তারপরে বলা হয়েছে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে রেটিনল। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করে? তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কিন্তু নির্মাণ করেছিল শেরশাহ সুরি, আর এই শেরশাহর বাল্য নাম বা প্রকৃত নাম কিন্তু ছিল ফরিদ খাঁ। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি রোগটি হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটি হয়। তারপরে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুধে কোন ভিটামিন থাকে না? তাহলে দুধে কিন্তু ভিটামিন সি এটি থাকে না। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভগবান বুদ্ধের জ্ঞানের প্রাপ্তি কোথায় হয়েছিল? অর্থাৎ ভগবান বুদ্ধ কোথায় তার জ্ঞান লাভ করেছিল? তা কিন্তু হয়ে যাবে বোধগয়া। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঞ্জাবি ভাষার লিপি কি? অর্থাৎ পাঞ্জাবি ভাষার যে লিপি আছে তার নাম কি? তা কিন্তু হয়ে যাবে গুরুমুখী লিপি। আর এই গুরুমুখী লিপি কিন্তু প্রতিষ্ঠা করেছিল যে শিখ গুরু ছিল, দ্বিতীয় শিখ গুরু অঙ্গদ, তিনি কিন্তু এই গুরুমুখী লিপি প্রতিষ্ঠা করেছিল। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের মুখ্য ভূমির দক্ষিণায় কোথায় অর্থাৎ ভারতের যে মূল ভূমি তার হচ্ছে দক্ষিণতম বিন্দু কোনটি? তা কিন্তু হয়ে যাবে কন্যাকুমারী। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয়? তাহলে ভারতের কিন্তু সর্বপ্রথম সূর্য উদয় হয় অরুণাচল প্রদেশে। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন রোগের চিকিৎসাতে ইনসুলিন ব্যবহার করা হয়? তাহলে ইনসুলিন ব্যবহার করা হয় কিন্তু মধুমেহ রোগের চিকিৎসাতে। তারপরে বলা হয়েছে বীচ কোন রাজ্যের বিখ্যাত উৎসব? তাহলে এটাকে বীচ কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যের একটি বিখ্যাত উৎসব। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিন আমলকি বা আমলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? তাহলে আমলকি বা আমলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু ভিটামিন সি। তাছাড়াও তোমরা মনে রাখবে সমস্ত টক জাতীয় ফলে কিন্তু এই প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন উইলিয়াম বেন্টিং। 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশ কাগজ আবিষ্কার করে? তাহলে কাগজ প্রথম আবিষ্কার করেছিল কিন্তু চীন দেশের লোকেরা। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের রাষ্ট্রীয় গীত কি? তাহলে ভারতের রাষ্ট্রগীত কিন্তু হয়ে যাবে বন্দে মাতরম। একটু বানানটা তোমার ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিবে, এটা বন্দে মাতরম হবে, দন্তাস্ব যুক্ত হয়ে গেছে। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা সর্বপ্রথম কে বলেছে? তাহলে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা কিন্তু সর্বপ্রথম বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাষ্ট্রগান গাওয়ার সময় কত? অর্থাৎ আমাদের ভারতের যে রাষ্ট্রগান আছে তা কিন্তু হয়ে যাবে জনগণ মন। এই গানটি গাওয়ার মোট সময় কিন্তু লাগে মোট 52 সেকেন্ড। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? তাহলে ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্টেপিস কোথায় অবস্থিত? তাহলে মানবদেহের সবথেকে ছোট হাড় স্টেপিস, এটা আমরা জেনে নিলাম। আর এই স্টেপিস হাড়টি কিন্তু মানুষের কানে অবস্থিত। 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে রেটিনল। 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে থায়ামিন বা থিয়ামিন। 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন বি2 রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে রাইবোফ্লোবিন। তোমরা সকলেই জানো ভিটামিন বি1 থেকে বি12 পর্যন্ত এই ভিটামিন বিটিকে কিন্তু 12টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন। আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন সির রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন সির রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে
তোমরা দেখছো এখানে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই ভিটামিন সি কিন্তু, যেটা আগেও বলেছি তোমাদের, সমস্ত টক জাতীয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলো না, এবং ক্লাসটি গুরুত্বপূর্ণ মনে হলে তোমাদের সকল বন্ধুদের সাথে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করো, তারাও যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবেই মিস না করে। এবং এই ক্লাসের পিডিএফ ফ্রিতে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ ফ্রিতে কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। এবং এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।